সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হচ্ছে দেশ জুড়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। যে বাংলাদেশ হচ্ছে এমন এক প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত, যার 4,200 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি রয়েছে, অর্থাৎ স্থল সীমান্ত রয়েছে 4,200 কিলোমিটার। সেই দেশের সঙ্গে বাংলাদেশের যে এখন সম্পর্কের টানাপোড়েন, সেটি আসলে শেষ কোথায়? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাবেন না, এই যে একটা দুদুল্যমানতার মধ্যে শেষ পর্যন্ত তিনি কি যাচ্ছেন না, এখন পর্যন্ত পরিস্থিতি মনে হচ্ছে যাচ্ছেন না। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার এবং মন্ত্রীর মর্যাদায়, পূর্ণ মন্ত্রীর মর্যাদায় তিনি আছেন বাংলাদেশে। তিনি গতকালকে বলেছেন যে অতীতকে না ভুলে, তবে অতীতকে যেন আমরা না ভুলি এবং সামনের দিকে যেন আমরা এগিয়ে যাই, সেই রকম একটা আহ্বান জানিয়েছেন তিনি সবার প্রতি। সেখানে প্রতিমন্ত্রীও ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অবশ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিকেলে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করেন, তখন তিনি কোনো জবাব দিতে পারছিলেন না। এর আগে আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে 22-23 তারিখে প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন, দ্বিপাক্ষিক শহরে। শেষ পর্যন্ত সেই সফর হচ্ছে না বলেই এখন অনেকেই মনে করছেন। এ নিয়ে আমরা আলোচনা করব। আমরা শিক্ষকদেরকে যেভাবে তাড়ানোর একটা পায়তারা চলছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, সারা দেশের 22টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 5 শতাধিক শিক্ষককে তাড়ানোর একটা পরিকল্পনা করেছেন। বলা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত অংশ এই পরিকল্পনার সাথে যুক্ত। এ নিয়ে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে পরিস্থিতি কি। আজকে আমাদের অতিথি হচ্ছেন কুদরতি গোদা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত কি যাচ্ছেন? এটা একটা আপেক্ষিক প্রশ্ন, ঠিক আছে, এবং আপেক্ষিক আবার কঠিন প্রশ্ন, ঠিক আছে। যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, মানে ভারত বাংলার সম্পর্কের বিষয়ে একটু জানি, তো আমি যেটা মনে করছি আর কি, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ওনার যাওয়াটা অনিশ্চিত, কিংবা বাংলাদেশ এখনও ইতিবাচক কোনো সাড়া দেয়নি। তো আমি মনে করি এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি, ঠিক আছে। প্রথমত বাংলাদেশ একটা ডিপ্লোম্যাটিক চিঠি দিয়েছে ভারতকে, যে আমরা এই হলে যাব, কিছু শর্ত বলি সম্মিলিত একটা চিঠি ডিপ্লোম্যাটিক চ্যানেলে দিয়েছে। ওই চিঠির জবাবটা আজকে পর্যন্ত আসে নাই। তা আমার ধারণা আর কি, আমি দীনেশ ত্রিবেদীর মতোই বলতে চাচ্ছি যে যেহেতু রিলেশনটা আগের বিষয়টা ভুলে যে অতীত কি হয়েছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন না করে পিপল টু পিপল রিলেশন মেনটেন করে বর্তমান সরকারের। উনি কিন্তু অতীত ভুলে যাওয়ার কথা বলছেন না, উনি বলছেন আমরা যেন অতীত ভুলে না যাই। হ্যাঁ, অতীত ভবিষ্যতে ওর সম্পর্কটা উনি বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাই মিন করেছেন, ঠিক আছে। বাংলাদেশের সাথে ভারতের একটা ভাষাভাষী সহ একটা সম্পর্ক তো আছে। ইন্ডিয়া একটা বড় নেইবারিং কান্ট্রি, ঠিক আছে। তো নেইবারিং কান্ট্রির বিষয় যেটা হয় আর কি, যে রিলেশন আসলে মেনটেন করতে হয়। তো আমি নতুন এই যে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকার আসছে, এবং আগের থেকেই ভারত ওনাকে ফলো করছিল, ওনাকে দাওয়াত দিচ্ছিল, ওনার মায়ের জানাজাও তারা কন্ডোলেন্স পাঠিয়েছে। তা এখন আমি যেটা মনে করি, আপনি যে বলছেন যে শামা হয়তো বলছে কালকে যে ওনার কাছে কোনো তথ্য নাই যে উনি ভারত সফর করছেন কি করছেন না, ঠিক আছে। তো আমার ধারণা এটা একদম 1-to-1 বিষয়। তো মোদি তারেক রহমান যদি আবারও একটু টেলিফোনে কথা বলে এবং বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়ে যায়, তাহলে যাওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেলিফোনে কি কথা হয়েছে এর মধ্যে এই যাওয়া নিয়ে কথা আমরা তো গণমাধ্যমে কিছু দেখি না, আমি বলছি যে যদি হয়, আবার যদি কথা বলে, এবং সেটা দীনেশ ত্রিবেদীর মানে দ্বিতীয়লিতে আর কি। আপনি জানেন যে কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, কালকে 20 তারিখ। তো আমার মনে হয় রাষ্ট্রপতি নির্বাচনের পরের দিন 21শে আগস্ট তারও একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে যে এর মধ্যে আসলে সুবিধা হয়, ঠিক আছে। আর বাংলাদেশ এটা শর্তাবলী দিয়েছে। ডিপ্লোম্যাটিক মানে নর্মসের মধ্যে এইগুলো মানে খুবই হঠাৎ করে মনে হতে পারে যে আমরা হয়তো বা ভুল করছি, হঠাৎ করে মনে হতে পারে যে ভারত
তার আচরণগত কিংবা ডিপ্লোম্যাটিক নাউন্সগুলো মেনটেন করছে না, বিষয়টা তা না। কিন্তু বিষয়টা হলো কি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন যদি মানে সরকার, ভারত বৃহৎ দেশ, বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করতে হলে বাংলাদেশের স্বার্থের বিষয়গুলো দেখতে হবে। আর আপনি যেটা বলছিলেন আমাকে যে উনি না যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে যদি উনি না যায়, তা আমি এখনো বিশ্বাস করতে চাই যে উনি ভারত সফর করবেন, জনাব তারেক রহমান। তো একটা বিষয় হতে পারে যেটা জানেন যে বাংলাদেশের যে বিরোধী দল জামাত এনসিপি, ওরা চাচ্ছিল না যে প্রধানমন্ত্রী ভারত সফর করুক। তো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বিরোধী দল জামাত এনসিপি, উনি তাদেরকে উপেক্ষা করতে পারবে কি পারবে না সেটা একটা প্রশ্ন। আর আরেকটা বিষয় আমার যেটা মনে হয়, ইন্টারন্যাশনালি কিছু মানে চাপ, মানে ইতিবাচক চাপ, নেতিবাচক চাপ, কিছু ডিপ্লোমেসি আছে, ঠিক আছে। যেহেতু এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল এমনটার মধ্যেও নাই, একদম নাই। তো এখন সেই সুযোগে অন্যান্য পাকিস্তান বলেন, তারপরে মিশর, অন্যান্য যে মুসলিম কান্ট্রিগুলোর সাথে একটা কি বলে এটা টিউনিং হয়েছে বাংলাদেশের। ওরা এটাকে চাপ দিচ্ছে কিনা যে আপনার যাওয়ার দরকার নাই, আমরা আপনার পাশে আছি, এমনও হতে পারে আর কি। সেই মুসলিম কান্ট্রি কারা, এমন শক্তিধর কান্ট্রি যারা বাংলাদেশের এত বন্ধু, যে ভারত যা প্রতিবেশী রাষ্ট্রে সফর করতে, এটা মানে কূটনীতির বিবেচনা, এটাও একটা মানে এক ধরনের ডিপ্লোমেসি আর কি, যে একটা রাষ্ট্রকে যদি আপনি একা করে দিতে পারেন কিংবা নেবারিং কান্ট্রির সাথে যদি রিলেশনটা আপনি গ্যাপ তৈরি করতে পারেন, তাহলে আপনি কিছু সুযোগ নিতে পারেন। প্রত্যেকের মানে স্বার্থগুলো দেখে কিন্তু, ঠিক আছে। ধরেন পাকিস্তান চাইবে না যে তারেক রহমান ভারত সফর করুক, ঠিক আছে। এটা একদম মানে চাক্ষুষ কথাবার্তা আর কি। আরও কয়েকটা কান্ট্রি আপনি জানেন যে অনেকগুলো কান্ট্রির ইন্টেলিজেন্সও বাংলাদেশে কাজ করছে, ইভেন চীনও চাইবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলি ওভারকাম করে আন্তর্জাতিক চাপ এবং জাতীয় চাপ বলতে জামাত এবং এনসিপির কথা। এনসিপির তো ওই চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ উনি নাহিদ বলছিলেন যে উনি যেতে পারবেন না, ঠিক আছে। উনি এটা আরেকটা ল্যাঙ্গুয়েজ মনে ব্যবহার করেছিলেন তারেক রহমানের উদ্দেশ্যে, যে ওনার যাওয়া ঠিক হবে না, উনি যেতে পারবেন না। তা আমি এই চাপগুলো উপেক্ষা করে, জাতীয় এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে উনি কি সিদ্ধান্ত নেবেন সেটার জন্য আমাদের 21 তারিখ মতো অপেক্ষা করতে হবে। এখন আমরা নেগেটিভ ধরে নিচ্ছি না, আমি পার্সোনালি নেগেটিভ ধরে নিচ্ছি। আপনি ডিপ্লোম্যাটিক নর্মসের কথা বলছিলেন, ডিপ্লোম্যাটিক ওয়েতে চিঠি দেওয়ার কথা বলছেন। ডিপ্লোম্যাটিক ওয়েতে যে চিঠি যাওয়ার কথা, চিঠির ভাষা কি বলে এটা ডিপ্লোম্যাটিক? আর এই যুদ্ধের মধ্যে তো মানুষ আলোচনা করে, সেখানে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো যুদ্ধ হয় না, এই শর্ত দিয়ে কি আসলে আলোচনা হয় কিনা? আমি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি মনে করি যে শর্ত দেওয়াটা, শর্ত দিয়ে আলোচনা হয় না, এটা সত্য, শর্ত দিয়ে আলোচনা হয় না। কিন্তু শর্তটা দেওয়ার পেছনে বাংলাদেশের কোনো মানে নতুন ডিপ্লোম্যাসি কিংবা নতুন কৌশল দেশের স্বার্থ রক্ষার্থে, এই বিষয়টা তারা মিন করছে কিনা, কিংবা তার কোন অ্যাঙ্গেলে চিন্তা করে উনি এই ধরনের চিঠি দিয়েছেন। আমি চিঠির ভাষা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ আমি তো ফরেন অফিসের দেখভাল করি না। আপনি আইআর এর একজন, না ঠিক আছে, আমি ছাত্র। আমার টিচারও কালকে দেখলাম প্রফেসর শহীদুজ্জামান, উনি না যাওয়ার পক্ষে কথা বলছিলেন। না, উনি তো সবসময় বলবেন উনি আমার ডাইরেক্ট টিচার অবশ্য। তো এখন আমার যেটা মনে হয় আর কি, আমি আশা রাখতে চাই যে দিন শেষে মানে তারেক রহমানের ডিসিশনটা হয়তো ভারত সফরের দিকে যেতে পারে, ঠিক আছে। আপনি একটা কথা বলছিলেন, শক্তিশালী গ্রুপগুলো চাচ্ছে বাংলাদেশকে বিচ্ছিন্ন করাই তাইলে তাদের উদ্দেশ্য। বিচ্ছিন্ন করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে ঠিক আছে ভারতের যারা ভারতকে পছন্দ করে না, ভারতেরও যে একটা শুদ্ধতম কান্ট্রি ভারত। আগে আমরা যখন দেশের বাইরে যেতাম, আপনি জানেন যে ভারতকে পৃথিবীর কালচার রাজধানী বলা হতো। এখন ওই ইমেজটা ভারতের নাই।
ভারতের কিন্তু নেইবারিং কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক ভালো না। আপনি অনেস্টলি বলি আপনাকে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল, বাংলাদেশ, তাদের সাথে নেইবারিং কান্ট্রি, উনি বড় দেশ, এটা তাদের উচিত হলো ছোট ছোট দেশগুলোকে নিজের মানে বগলের মধ্যে নিয়ে শান্তিপূর্ণভাবে মানে চালানো আর কি। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারত, কিন্তু ভারতেরও স্ট্র্যাটেজিগত নেইবারিং কান্ট্রির ব্যাপারে, এটা আমি বারবার বলছিলাম, নেইবারিং কান্ট্রির ব্যাপারে তাদের স্ট্র্যাটেজি আমি মনে করি না যে খুবই ফলপ্রসূ। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে তারা কি ক্ষতি করলো, বাংলাদেশের যে ক্ষতির জন্য আপনি তার সাথে সম্পর্ক এত দূরত্ব মেনটেন করতে চাচ্ছেন? 54 বছরে বাংলাদেশের কোন কোন অংশ ইন্ডিয়া আসলে দখল করলো, যেটা উদ্ধার করার জন্য আমরা এখন সম্পর্ক না, এটা হলো যে বাংলাদেশের সাথে আপনি জানেন যে তিস্তা চুক্তির বিষয়ে ভারত যতদিন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা কেন না, শেখ হাসিনা চেষ্টা করেছেন, তো পারেন, হ্যাঁ চেষ্টা করেছেন আর কি তিস্তা চুক্তিটা করতে, কিন্তু শেখ হাসিনা এটা পারেন নাই। তো এটা না পারার কারণটা হলো এখানে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অনীহা, এটাও একটা ডিপ্লোমেসি। তারা বলছে যে না, মমতা রাজি হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে মমতা কোনো বিষয় না। তাহলে এখন তো সুবর্ণ সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট একই দলের, তাইলে এখন তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ কেন তারেক রহমান নিচ্ছেন না? এটা আমি মানে আমি তো খুব সরাসরি কোনো সরকারের নাই, ঠিক আছে। না না, আমি যেটা বলছি আপনাকে, যেটা হলো যে এটা চীনের একটা, আমাদের তো এই মুহূর্তে আমাদের ক্রাইসিসটা হলো, এই মুহূর্তে আমাদের ক্রাইসিসটা হলো অর্থনৈতিক ক্রাইসিস মারাত্মকভাবে। আমাদের কিন্তু আপনি জানেন যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারপর গ্যাসের স্বল্পতা, বিদ্যুতের স্বল্পতা এবং মন্ত্রীদের অতিকথনের কারণে মানুষের মধ্যে একটা ভয় হয়ে গেছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে ক্যাশ টাকা দরকার বাংলাদেশ চালানোর জন্য। ইভেন ওই যে আপনার টুকু সাহেব, যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি অর্থমন্ত্রীর ভাষায় বললেন যে আমরা সরকারি কর্মীদের বেতন দিতে পারবো কোনো, এটা চিন্তার বিষয়, মানে টাকা নাই। এটা কোনো মানে আই থিঙ্ক যে উনি একটা উইজডমলেস পার্সোনালিটি। কোনো অভিভাবক এভাবে কথা বলে না যে টাকা নাই, ঠিক আছে। তো এই যে সত্যটা স্বীকার করছে, সত্যটা সবসময় স্বীকার করতে নেই, এত করে মোরালি জনগণ খুব দুর্বল হয়ে পড়ে, কষ্ট পায় যে আমরা কি না কি হবে। এখন ক্যাশ টাকাটা কিন্তু যদি দিতে পারে, ক্যাশ টাকাটা এখন বাংলাদেশে হেল্প করতে পারে চীনের অর্থনীতি খুব মজবুত, আর ভারতের অর্থনীতি মজবুত, কিন্তু ভারত বাংলাদেশকে সরাসরি টাকা দিয়ে মানে বাঁচিয়ে রাখা, যেটা আর কি, যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে নীতি সহযোগিতা করা, সরাসরি টাকা দেওয়া, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু ভারত নাই। এটা সরাসরি হেল্প করতে পারে চীন। তো বাংলাদেশ অটোমেটিকলি, আপনি জানেন যে চীনের একটা মানে চীনের দিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ, যেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত দুজনেই বাঁকা চোখে দেখছে। কিন্তু কথা হলো বাংলাদেশে তো টাকা দরকার, তো টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি চুক্তি করছেন, তাদের অনুমতি ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। কোথায় যেতে পারবো না তা না, ওই আপনি রাশিয়া থেকে তেল আনতে পারলেন না তাদের অনুমতি না, এটা ইউনূস সরকার এই চুক্তিটা করেছে, ঠিক আছে। সেটা আমি মনে করি যে চুক্তিটা রিভিউ করার সুযোগ আছে। এখন সুযোগ নেই, সুযোগ ছিল পার্লামেন্টে যখন এটা উঠলো না প্রথম অধিবেশনে, এটা এখন ওঠানোর সুযোগ আছে, ঠিক আছে। ওদের ফেডারেল কোর্ট তো এটার এগেইনস্টে বলছে, এরা এগেইনস্টে বলার পর তো যারা যারা চুক্তি করেছিল সব বাতিল করেছে, তারা মানে নাই। বাংলাদেশ একমাত্র দেশ যারা এই চুক্তিটা বহাল করে। তো আমি মনে করি যে, আমি জানি না যে সরকারের ভারত বা পাকিস্তানের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইকোনমিক রিলেশনসটা কোন পর্যায়ে, ওনারা কিভাবে চিন্তা করছেন এই ট্রেড রিলেশনসগুলো আর কি। অনেকগুলো মার্কিন এবং ইউরোপের সাথে আমাদের অনেকগুলো টাই আপ আছে, কিন্তু বিজনেস টাই আপ আছে। তো এটা তারা কিভাবে চিন্তা করছে, এই যে চুক্তিটা দেশ বিরোধী, একটু দেশের স্বার্থ বিরোধী, অস্বীকার করার জন্য এটা ইউনূসের যে মপ সরকার এটা করেছে। মপ সরকারের ব্যাপারে দায় চালাচ্ছেন, ইলেকশনের 3 দিন আগে করলো, রাজনৈতিক দলগুলো মতামত ছাড়াই করলো। না, রাজনৈতিক দলগুলোর মতামতটা 3 দিন আগে করা উচিত হয়নি, বা তখন তো বিএনপি ক্ষমতায় না ঠিক আছে, 3 দিন আগে করছে, রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তো এটা প্রোটেস্ট করে নাই, পার্লামেন্টেই উঠে নাই। রুমিন ফারহানা বারবার তোলার রুমিন ফারহানা তোলার চেষ্টা করছেন, তাকে থামিয়ে দেওয়া হয়েছে। আপনি কি খেয়াল করছেন এটা? হ্যাঁ, এটা খেয়াল করেছি। আমি মনে করি যে যে কোনো জটিল বিষয় যেটা রাষ্ট্রের পক্ষে বিপক্ষে যায়, জনগণকে জানানো উচিত। আমি পার্সোনালি মনে করি যে এটা
এই পার্লামেন্টে আলোচনা উচিত ছিল, বিতর্ক হওয়া উচিত ছিল, রাইট। আলোচনা করে জনগণকে জানানোর বিতর্ক হওয়া উচিত ছিল যে জামাত কি বলে, এনসিপি কি বলে, বিএনপি এটাকে কোন দৃষ্টিতে দেখে, এগুলি আলোচনা হতো। পররাষ্ট্রমন্ত্রী বলছেন তো, পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছে বিএনপিও জানে, জামাতও জানে, এনসিপি জানে, সবাই জানে, সবার মত আছে এই চুক্তিতে। এইসব ক্ষেত্রে 3 দিন আগে হোক আর 14 দিন আগে হোক, এসব ক্ষেত্রে ইউনূস সরকার উচিত ছিল এটা মানে সর্বদলীয় বৈঠক ডেকে বিষয়টা প্রচার করা যে আমরা এটা করতে হচ্ছে। ভারত না গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারত সফরে না যান, তাহলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে বা কি লাভ হতে পারে? লাভটা আমি জানি না, ঠিক আছে, লাভটা সরকার জানে, যিনি সরকার যারা পরিচালনা করছেন তারা জানে। ক্ষতিটা আমি যেটা বুঝতে পারি যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তাদের অনেক কিছুই তারা আমাদের ডিস্টার্ব করতে পারে, চাইলে ডিস্টার্ব করতে পারে। কমিউনিকেশনস বন্ধ করে দিলে ওদেরও ক্ষতি, ওনাদেরও ক্ষতি, ওনারা দীর্ঘ 2-3 বছর ধরে ভিসাই দিচ্ছিলেন না, এতে করে তাদের পশ্চিমবঙ্গ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর মাদ্রাজ যেখানে তারা তো এটা পোষাইতে পারবে, আপনি তো পোষাইতে পারবেন না। না পোষাতে পারবো না, কিন্তু নেইবারিং কান্ট্রির সাথে এটা করা ঠিক না। তাদেরও যদি না গেলে তারা হয়তো বা কূটনৈতিক চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। আরও অনেক টুলস আছে তাদের হাতে, অনেকগুলো টুলস আছে ভারতের হাতে, ওটা অ্যাপ্লাই করবে ওরা আর কি। আর বাংলাদেশের লাভটা কি তাইলে? লাভটা কি বাংলাদেশের? ভারত যদি না যায়, প্রধানমন্ত্রী যদি না যান, আমি বাংলাদেশের স্পেশালি কোনো লাভ দেখি না। কেন এই যে চোখে চোখ রেখে ভারতের ধমক দিয়ে দেওয়া হইলো, আমরা গেলাম না, এটা লাভ না? এটাকে লাভ বলা হয় না। এটা হ্যাঁ, আমরা এখন বড় পরাশক্তির মতো ভারতকে আমরা পাত্তাই দিব না। আমরা ছোট দেশ, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মানে যেটা তারেক রহমান বলছিলেন সবার আগে বাংলাদেশ, এই বিষয়টা মাথায় রেখেই আপনি তো হোক, তারা অনেক বড় রাষ্ট্র, অনেক বিষয়ে আমাদের স্বাধীনতা সহযোগিতা করেছে, কিন্তু সরকার বিষয়টা কিভাবে রিলেশনটা মেনটেন করবে, এটা সরকারের ফরেন পলিসির বিষয়। এখন ফরেন পলিসি যদি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারপরে শামা ওবায়দ, হুমায়ুন কবির, ওনারা কিভাবে তারেক রহমানের পরামর্শ দিচ্ছেন, তারেক রহমান কীভাবে পরামর্শ গ্রহণ করছেন, তাদের নীতিমালাটা কি, সব বিষয় তো আমি জানি না। তবে আমি এটুকু আপনাকে বলতে পারি, মানে না গেলে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতি একটু বেশি। আপনি সবকিছুর উপর তো ভারতের কাছে নির্ভরশীল। এই তো আপনি একদিকে যাচ্ছেন না, আপনি তো ডিজেল চাচ্ছেন, আপনি একদিকে যাচ্ছেন না, আপনি তো কাঁচা পণ্য চাচ্ছেন, মানে যদিও বিজনেস না, কিন্তু তারাও তো হেল্প করছে, তারাও তো বিজনেস সিলিন্ডারটা থাকছে। হ্যাঁ, এইগুলা ভবিষ্যতে কি হতে পারে যদি এই সম্পর্কটা যদি এইভাবে টানাপোড়েনের মধ্যে যায়? তারা যদি সিরিয়াসলি নেয়, ভারতের সাউথ ব্লক যদি সিরিয়াসলি নেয়, তাহলে আমরা হয়তো বা কিছুটা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হব। কারণ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বাংলাদেশের বিষয়ে টাই আপ আছে, ঠিক আছে? আপনি নিশ্চয় আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন। হ্যাঁ, তো দুই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলেই হয়তোবা কোনো একটা বিষয় আমাদেরকে চাপের মধ্যে রাখতেও পারে, যেটা আমরা ভালো করে জানি না আর কি। আপনি বলছিলেন আগে যে বাংলাদেশ অপেক্ষায় আছে, চিঠি দিয়েছে গতকালকে, তো জয়সওয়াল বলেই দিয়েছেন তাদের অবস্থান পরিষ্কার, তাদের কোনো কিছুর পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার স্ট্যাটাসের ব্যাপারে তাদের পরিবর্তন, অবস্থান আগের মতোই। শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই। তারপরে তারা অপেক্ষায় আছেন ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যাওয়ার। না, এটাও বলেছে দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান, সেটা তো বলেছে, মানে যে সরকার প্রধান হিসাবে যেটুকু মানে সম্মান স্মরণীয় রাখার মতো উনি বলেছেন। উনি চমৎকার করে বলেছেন, উনি তো নিজে পলিটিশিয়ান। দীনেশ ত্রিবেদী উনি চমৎকার করে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে। তা এটা বাংলাদেশ, ওনার সাথে তারেক রহমানের কথাও হয়েছিল, বৈঠক হওয়ার পরে উনি নিজেই মোদির সাথে বৈঠক করেছেন পরের দিন। যে এখন ভিতরের খবরটা ইনডেপথ কি আমি ঠিক জানি না, কিন্তু আমি দিন শেষও আশা রাখতে চাচ্ছি, মানে বুঝতে চাচ্ছি, আশা রাখতে চাচ্ছি যে তারেক রহমান ভারত সফর করবে। পরে আলোচনায় একটু যেতে চাই। আমরা বলছিলাম যে আপনার শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করার জন্য আপনার
আর তালিকা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 58 জনকে একটা তালিকা করা হচ্ছে, বলা হচ্ছে এরা গোপন বৈঠকে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার ষড়যন্ত্র করছেন। তো এই যে একটা অজুহাত দিয়ে তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিলেন, দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা বা সরকারের বিরুদ্ধে করা সব কি একই জিনিস কিনা? এই শিক্ষকদেরকে বিরুদ্ধে যে আজকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা মানে কিসের যুক্তিতে নেওয়া হচ্ছে, ভবিষ্যতে বা কি? হ্যাঁ, ধন্যবাদ বিপুল। এটা হলো কি, আগে তো ইউনিভার্সিটিতে এত পলিটিক্স ছিল না। পলিটিক্সটা প্রায় 20-30 বছর ধরে টিচাররা রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়ছেন। এটা আওয়ামী লীগ পিরিয়ডেও ছিল। আওয়ামী লীগ পিরিয়ডে এক ছত্র তাদের মানে ওখানে সাদা দল নীল দল আছে, তো নীল দল হলো আওয়ামী লীগ ঘটনার আর কি, আওয়ামী লীগের। তো ওরাও তখন এখন যারা যে কাজগুলি করছে তারাও তখন এই ধরনের কাজ করে নাই, কিন্তু বিএনপি ঘটনার চাকরিচ্যুত করছে কাউকে না, চাকরি না, 2-1 একটু অন্যভাবে, সেটা তো অন্য অপরাধে 2-1 তো আপনি 50 জন 100 জন 400 জনের এটা করে নাই। আমি মনে করি শিক্ষকদের মধ্যে সরাসরি রাজনীতি ঢুকে যাওয়া এটা ঠিক না। এই যে 58 জনের কথা বলছিলেন, আমি স্পেসিফিক বিষয়টা জানি না, কিন্তু পত্রিকা আমি পড়েছি যে ওনারা শেখ হাসিনাকে আনার জন্য মানে এটা তো ওদের বক্তব্য, অভিযোগ যারা তাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাচ্ছেন তাদের বক্তব্য, তারা শেখ হাসিনার দেশে আসার ব্যাপারে, ফেরত আসার ব্যাপারে প্রত্যাবর্তন উপলক্ষে তারা গোপন বৈঠক করছেন। এটা তো হইল কি এই পক্ষের অভিযোগ, যারা তাদেরকে শাস্তি করতে চাচ্ছেন। প্রশ্নটা হইল যে এই যে গোপন তৎপরতার অভিযোগ 58, গোপন হবে কেন? এরা তো জুমে মিটিং করতেছে, এরা তো আর সেমিনার করতে পারতেছে না, সভা করতে পারতেছে না, জুমে মিটিং করতেই পারে, গোপন হবে কেন? নাম্বার 1। নাম্বার 2 হলো যে সারা দেশে 22টি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তত 404 জন শিক্ষকের কথা আমি যদিও জানি, প্রায় 500 শতাধিক শিক্ষককে এইভাবে করার জন্য করা হচ্ছে, কিভাবে কি করার চাকরিচ্যুত করার জন্য এই অভিযোগ তুলে। আমি ষড়যন্ত্র তথ্যটা আমি জানি না, আমি যেটা এটা পত্রিকায় প্রকাশিত রিপোর্ট না, পত্রিকার রিপোর্ট সবসময় যে সঠিক হবে না, এটা বিশ্ববিদ্যালয় আমি কর্তৃপক্ষের কথা বলি। অনেক 5 আগস্টের পরে অনেক টিচারদের কিন্তু বাইরে যাওয়াটা একটু ইজি হয়। তারা বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দেয়, বাইরের ইউনিভার্সিটিগুলোতে তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, স্কলারশিপ নিয়ে যায়। এরকম অনেকগুলো টিচার দেশের বাইরে 5 আগস্টের পরে চলে গিয়েছেন, ঠিক আছে, চলে গিয়ে আর ব্যাক করছেন না। এই সংখ্যা কত হবে? ওই সংখ্যা আপনি ধরেন যে 200 উপরে হবে। আমার তো এরকম কোনো তথ্য আছে, আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবো, ঠিক আছে। তারা এখন আসছেন না, তো না আসার কারণে তারা যেহেতু ক্লাস নিচ্ছেন না, তাদের যে সময় পর্যন্ত ছুটি নিয়েছিলেন ছুটি শেষ হয়ে গিয়েছে, এইটা কষ্টটা ধরেই তারা না। আমার মনে হচ্ছে আমি আপনাকে একটু ইনফরমেশন দেই। এখানে যে তদন্ত কমিটি 3 সদস্যের তদন্ত কমিটি যাদের নাম দিয়েছে 58 জন অভিযুক্ত শিক্ষকদের মধ্যে, এরা সবাই দেশে আছেন। তালিকায় শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর আজমল হোসেন ভূঁইয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর ডক্টর তাহিদা রশিদ, প্রফেসর ডক্টর না আমি বলছি এরপরে যারা আরো এছাড়া আছেন প্রফেসর সুব্রত শাহ, প্রফেসর জামিন চৌধুরী, আরো অনেকে আরো আছে অভিযোগের তালিকায় যারা অনেকজন, এই যে জিনাথুদা, এরা তো সবাই দেশে। জেনারেল তো আক্রমণের শিকার হয়েছে, মবের শিকার হয়েছে, কিন্তু মানে আরো টিচার আছে যারা দেশের বাইরে আর কি, দেশের বাইরের কোন এখনো অনেকেই যারা আমরা দেশের বাইরে নীল দলের যারা মেম্বার ছিলেন, মানে আওয়ামী লীগ ঘরানার, মানে আওয়ামী লীগ আদর্শে বিশ্বাসী, তারা দেশে ফেরা নিয়ে তাদের মধ্যে একটা দোদুল্যমনতা আছে। আমি আমার মনে আমরা মনে হয় বিষয়টাকে আমরা বলছি যে যেসব শিক্ষক দেশে আছেন তাদের বিরুদ্ধেই তো ব্যবস্থা নেওয়ার কথা বলছি, বাইরের গুলো আমি এখানে বাইরের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে যারা মিটিং করলেন দেশে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার ব্যাপারে, তাদের ব্যাপারে। নাম্বার 1। নাম্বার 2 হলো তাহলে বিশ্ববিদ্যালয়টা চালাবে গরু ছাগলকে চালাবে নাকি? না, একদম ব্রিলিয়ান্ট টিচার, সে কোন দল করে, লাল দল করে না নীল দল করে, মাদ্রাসা থেকে এনে সবুজদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে নাকি পড়াও? না, এটা আমি আপনার সাথে একমত যে এটা টিচার, ঠিক আছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি আপনি গ্র্যাজুয়ালি আর উন্নত করতে চান, আর একটু ডেভেলপ করতে চান, মানে শিক্ষামুখী, মানে একটু স্কলার তৈরি করতে চান, তাহলে স্কলার টিচারগুলোকে কাজে লাগাতে হবে। এখানে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আগেও দেখা হচ্ছে, এখনো দেখা হচ্ছে, এটা পরিহার করতে হবে। মানে সে হোক আমার আদর্শের বাইরে, কিন্তু সে তো টিচিং প্রফেশনে 1 নাম্বার, তাকে আমার রাখতে হবে।
একদম। এই যে আরেকটা ছোট্ট বিষয় জেনে শেষ করি, আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বা শাহাদতবার্ষিকী উপলক্ষে এবারও মব ছিল 32-এ, এমনকি বাংলাদেশ জাসদ নাজমুল হক প্রধান, ডক্টর মুস্তাক হোসেনের নেতৃত্বে শফিকুল আলম নেতৃত্বে জাসদ তারা একটা শোকসভা আয়োজন করেছিল তাদের কার্যালয়ে। সেটিকে পুলিশ বাধা দেয় নাই, পুলিশ 7টা থেকে অফিস দখল করে নিয়েছিল এবং সন্ধ্যা পর্যন্ত দখলে ছিল, তাদেরকে ঢুকতেই দেয় নাই। আর যারা ঢুকছিল তাদেরকে হুমকি দামকি দিচ্ছে। গতকালকে দেখলাম তাদেরকে শিশু কল্যাণ নোটিশ করছে যে তোমরা অফিস ছাড়ো, আমরা এখানে আর রাখতে পারতেছি না। একটা যেহেতু ভাড়ার লেনদেন আছে, ভাড়ার প্রসঙ্গ তারা তুলছে যে বকেয়া ভাড়া অজুহাত তুলা, কিন্তু এখানে বহু রাজনৈতিক দলের অফিস আছে। হ্যাঁ, না আমি জানি বিষয়টা আমার সামনেই। মোস্তাক ভাই আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে আমার নেতা ছিলেন, আপনি জানেন। মোস্তাক ভাই আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে ফোনে কথা বলেছেন, ঠিক আছে। আর মোস্তাক ভাইয়ের সাথে ওনার একদম টেলিফোনে কি কথা হয়েছে আমি ঠিক জানি না। তা আমি যেটা মনে করি যে আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখানে আমানুল্লাহ আমানও আছেন, তা মোস্তাক ভাই, তারপরে নাজমুল হক প্রধান, ঠিক আছে, আমরা সবাই তখন ঐক্যবদ্ধভাবে এরশাদের পতন ঘটিয়েছিলাম আর কি, ঠিক আছে। তো এখন মোস্তাক ভাই যদি কোনো প্রোগ্রাম করতে চান, নাজমুল হক প্রধান যদি কোনো প্রোগ্রাম করতে চান, সেটা হোক বঙ্গবন্ধুর বিষয়, সেটা হোক জিয়াউর রহমান সাহেবের বিষয়, যেটা হোক কর্নেল তাহেরের বিষয়, এটি বাধা দেওয়াকে আমি খুব মানে সুদূর প্রসারী মানে একটা চিন্তিত বুদ্ধিবৃত্তিক বিষয় মনে করি না। বাধা দেওয়াটাকে আমি খুবই দুর্ভাগ্যজনক এবং অজ্ঞতাসুলভ আচরণ মনে করি আমি। এটা রাজনৈতিক দিলেত্ব কিনা যে রাজনৈতিক দলগুলোকে এভাবে পরবর্তী আরো অনেক দলকে এইগুলি আগে সামরিক শাসকরা করতো, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে কি সামরিক শাসন চলছে? না, সামরিক শাসন চলছে না, কিন্তু আগে এই আচরণগুলো মিটিং করতে দিত না, আটকে রাখতে করতো আর কি। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারাও কিন্তু জামাত যখন বৈঠক টৈঠক করতো, জামাতের মহিলাদের মজলিস আছে একটা, তারা নিজেরা সূরা কারাত এবং হাদিস এসব আলোচনা করে, তখনও কিন্তু পুলিশদের ধরে নিয়ে আসতো যে তারা গোপন বৈঠক করতে সরকার বিরোধী। এটা আসলে একটা পুলিশি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা রাজনৈতিক আচরণ, যেটা আমি এটা সমর্থন করি না। যার মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার আছে। শেষ একটা সাংবাদিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের সাংবাদিক বন্ধু মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শ্যামল দত্ত, শাহরিয়ার কবিররা দীর্ঘ 2 বছর ধরে কারাগারে আছেন, বিনা বিচারে, বিনা আদালতে কোনো কার্যক্রমই চলছে না। এর মধ্যেই ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে আপনি জানেন কথিত শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আসামি করা হয়েছে ট্রাইব্যুনালে, এবার শ্যামল দত্তকে করা হলো। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা থেকে? সাংবাদিকরা কি মানবতা বিরোধী অপরাধ, সাংবাদিকতাটা কি মানবতা বিরোধী অপরাধ কিনা? যে আমি ওটা লিখলাম এটা মানবতা বিরোধী অপরাধ, আপনি এখন এখানে একটা মত দিলেন, বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে গিয়ে একটা মত দিলেন আপনি, এটা কি মানবতা বিরোধী অপরাধ হবে কিনা? না, ওইটা আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, আমি তো দীর্ঘ সময় ধরে তারা, আপনি যাদের নাম বলছেন, তারা আমার কেউ স্নেহভাজন, কেউ আত্মীয় স্বজন, পরিচিত। আমিও তাদের আমি প্রফেশনাল ম্যান, কিন্তু তাদের ওই সময় তাদের বিহেভিয়ারগুলো ছিল যে তারাই রাষ্ট্রের দণ্ডমুণ্ড কর্তা, তারা যা বলবেন তাই হবে। তারা কিন্তু এই যে রূপার কথা বলছিলেন, সেও আমার ডিপার্টমেন্টেরই ছাত্রী, কিন্তু সেও কিন্তু বেয়াদবির একটা চরম পর্যায়ে। আমার মনে হয় আমি পার্সোনালি নিচ্ছি না, ঠিক আছে। আমার মনে হয় এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। এক একজন এক এক স্টাইল, যেমন আপনার সাথে আমি যে কথা বলছি বা প্রশ্ন করছি, আমার একটা স্টাইল, প্রত্যেকের একটা স্টাইল থাকে। না, তারা তিনজনই কিন্তু সরকারের থেকে মানবতা বিরোধী অপরাধ না, এখানে মানবতা বিরোধী প্রশ্নটা তো এই জায়গায়, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরকে অন্তর্ভুক্ত করলো কেন? এটাই তো বড় প্রশ্ন। সিজেপি তো অলরেডি বিবৃতি দিচ্ছে, এর আগেও বিবৃতি, গতকালকে তারা বিবৃতি। আমি ওদের থেকে মানবতা বিরোধী অপরাধের যে বিষয়টা, এটার সাথে আমি একমত না। আমি আপনাকে তারা যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধে মামলা হোক, বিচার হোক, তাদের অপরাধ হলো অন্য, হ্যাঁ সেটার বিচার হোক, আমরা তো না করি না। আমি নিজেও আপনার সাথে একমত, ওই বিচার হোক। তাদের বিচার হলো তাদের বিচার হবে হলো অ্যান্টি কারাপশনের মামলায়, হ্যাঁ তাদের আন্তর্জাতিক অপরাধের মামলা, তাদের বিচার হওয়াটা আমি মনে করি যে এটা এই অপরাধ ট্রাইব্যুনালে যে বার্গম্যান এই জামাতিদের পক্ষে ছিল, সেই বার্গম্যান তো বলতেছে এটা, ডেভিড বার্গম্যান তো বলতেছে, এই সারা হোসেনের হাজব্যান্ড ডেভিড বার্গম্যান তো বলতেছে এটা একটা ফাজলামি। হ্যাঁ, আমি এটাকে নীতিগতভাবে সমর্থন করি না। আমি মনে করি যে ওদেরকে একদম প্রপারলি যদি আপনি ধরেন,
যে ঠিক আছে আমি তাদেরকে পছন্দ করি না, কর ফাঁকি দিছে, তারা properly তারা ফ্যাসিস্ট সরকারের তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তাইলে কর ফাঁকি দিচ্ছে, তারা প্রচুর টাকার মালিক, এটাও সত্য। তাহলে আপনি ইন্টিগ্রেশন ধরেন, তাহলে ইন্টিগ্রেশন মামলা ধরলে কিন্তু শেষ। ধরে হ্যাঁ, কিন্তু আপনি ওইটাতে ওই যে আন্তর্জাতিক অপরাধের যে মামলাটা, এখন রূপা যে স্টোরিটা করেছিল সেটা শাপলা ঘটনার 3 মাস পরের ঘটনা। সে একটা অনুসন্ধানী রিপোর্ট করছে, কারা মারা গেছে কারা মারা যায় নাই, মারা তালিকা ধরে ধরে কি করছে। তো এটা নাকি উস্কানি দেয়, এইটাই নাকি প্রভাবিত করছে এই শাপলা হত্যাকে। এইটা কি ধরনের? নাম্বার 1। নাম্বার 2 হলো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আজকে যে রূপা, শ্যামল দত্ত কিংবা মোজাম্মেল বাবু কিংবা শাহরিয়ার কবির আটক আছেন, আসাদুজ্জামান নূর তিনিও মিডিয়া ব্যক্তিত্ব, সবাই আটক আছেন, সবাই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি। প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে আজকে যারা প্রধানমন্ত্রী ডানে বায়ে সামনে বসে প্রধানমন্ত্রী ব্রিফ করতেছেন, পরামর্শ দিচ্ছেন, তারা কোন অপরাধে অভিযুক্ত হবেন? ইট মারলে পাটকেলটা খেতে হয়, আপনি জানেন তো। তো আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা এখন তুললেন সাহসের সাথে, আমি মনে করি যদি তারাও যদি এরকম ভুল করে থাকেন, ভুল না তো, এখন ভুল লাগবে না তো, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, যে কোনো পরামর্শ দেন, সেটার জন্য তো একই ওরা বিএনপি যদি আবার ক্ষমতা না থাকে তাহলে একই পরিস্থিতি তাদের হবে। তো এভাবে চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে বাংলাদেশের, এটাই কালচার। যদি আমরা আমাদের মধ্যে সুচিন্তা, মানে সভ্য চিন্তা এবং রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের আবহাওয়াটা যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমরা এইটাই চলতে থাকবে। এবং এতে করে আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অসংখ্য ধন্যবাদ কুদরতি কুদা। এবং যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং মনে রাখবেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই, মাঝে মধ্যে 10টায় হাজির হই, মাঝে মধ্যে 2টো প্রোগ্রাম নিয়ে 3টা প্রোগ্রাম নিয়ে হাজির হই। আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা।